ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার 25-এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয় অজৈব জ্বালানি, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, পারমাণবিক জ্বালানি। তো এটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। এরপর বলছে, পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা x হলে একই চাপ ও তাপমাত্রায় 3b আয়তন O2 গ্যাসের অণুর সংখ্যা কত হবে? তো আমরা এটা জানি যে একটা নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন ওতে উপস্থিত অণুর সংখ্যার সাথে সমান হয়, অর্থাৎ v প্রপোর্শনাল টু n হয়। তো এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা সলভ করব। তো আমাদের বলা আছে যে প্রাথমিক যে আয়তন সেটা হলো v, আর অন্তিম আয়তন হলো 3b। আর প্রাথমিক অণুর সংখ্যা বলেছে x, তাহলে অন্তিম অণুর সংখ্যা এটা আমরা n2 ধরলাম, n2 কত হয় বের করতে হবে। তো এখানে vb কেটে গেল, তাহলে এখান থেকে n2 ইকুয়াল টু আসছে 3 ইন্টু x, তাহলে অণুর সংখ্যা হবে আমাদের 3x, অর্থাৎ অ্যান্সার বিটা আমাদের এখানে কারেক্ট হবে। এরপর 3 নম্বর কোশ্চেনটা বলছে যে 4NH3 ইকুয়াল টু 2N2 প্লাস 6H2 বিক্রিয়াটিতে NH3 ও N2 এর এসটিবিতে আয়তনের অনুপাত কত হবে? এখানে আমাদের বিক্রিয়াটা বলেছে এইটা। এখন আমাদের এসটিবিতে এদের আয়তনের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তো এখানে আমাদের 4 মোল NH3 আছে আর 6 মোল H2 আছে। সরি, আমাদের N2 এর সাথে বের করতে বলেছে, তাহলে এটার কোনো দরকার নেই। আমাদের 2 মোল নাইট্রোজেন আছে, এই দুটো জানলেই হবে। তাহলে এসটিপিতে আমাদের 4 মোল অ্যামোনিয়ার যে আয়তন হয় সেটা হয় এইটা 4 ইন্টু 22.4 লিটার, আর 2 মোল নাইট্রোজেনের আয়তন হবে 2 ইন্টু 22.4 লিটার। তাহলে এই দুটো অনুপাত করলে আমাদের 22.4 কেটে যাচ্ছে, তাহলে আমরা 4:2 পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি ফাইনালি 2:1। তাহলে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। নেক্সট আমাদের বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন ও ঘনত্ব কমে, আয়তন ও ঘনত্ব বাড়ে, আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, আর অপশন ডি বলছে আয়তন কমে ও ঘনত্ব বাড়ে। তো উষ্ণতা বৃদ্ধি করলে, অর্থাৎ টেম্পারেচার যখন আমরা ইনক্রিজ করছি, তখন আমাদের গ্যাসের যে আয়তন সেটা অবশ্যই বাড়বে। তো গ্যাসের আয়তন বাড়লে ঘনত্বকে আমরা যদি রো দিয়ে বোঝাই, রো ইকুয়াল টু হয় m/v। তাহলে এমটা তো ধ্রুবক নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, তাহলে ভি যদি বাড়ে তাহলে রোটা কি হবে, কমে যাবে, কারণ এখানে আমাদের 1/v আছে, অর্থাৎ আমাদের আয়তন বাড়বে এবং ঘনত্ব কমবে। তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? তো আমাদের এইরকম উত্তল লেন্সটা আছে। এইবার লেন্স থেকে আমাদের বস্তু রাখা আছে, এই দূরত্বটা বলেছে 30 সেন্টিমিটার, আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এখানে সদ্বিম্ব এটাও বলে দিয়েছে, এই দূরত্বটা আমাদের 30 সেন্টিমিটার। এখন এইটা একমাত্র সম্ভব হয় যখন আমাদের বস্তুটা, এইটা f এবং বস্তুটা আমাদের 2f দূরত্বে থাকে তখন, এবং প্রতিবিম্বটাও আমাদের এই দিকে 2f দূরত্বেই তৈরি হয়ে থাকে। তো তাহলে আমাদের এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে, তো সেটা কত হবে? তাহলে 2f ইকুয়াল টু আমরা পাচ্ছি 30 সেন্টিমিটার, তাহলে এখান থেকে f হয়ে যাবে 30/2, অর্থাৎ 15 সেন্টিমিটার। তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে আমাদের বলছে যে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তো কোনো মাধ্যমের আলোর বেগ এবং প্রতিসরাঙ্কের মধ্যে আমরা যে সম্পর্কটা জানি সেটা হলো
মিউ যদি প্রতিসারাঙ্ক হয় তাহলে মিউ ইকুয়াল টু সি বাই ভি হয়। সিটা হলো ওই শূন্য মাধ্যমে আমাদের আলোর বেগ, আর ভিটা হলো যে মাধ্যমের কথা বলেছে সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর আমাদের এখানে যে মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করতে বলেছে ওই মাধ্যমে আলোর বেগ বলা আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কেটে গেল 10⁸। তো 3/2 আসছে। 3 আমাদের অপশানে ভগ্নাংশই দেওয়া আছে, তার মানে 3/2 অর্থাৎ অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। তারপরের কোশ্চেনটা বলছে 50 হার্স এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়। তো এসি লাইনের ক্ষেত্রে আমাদের যে ইয়েটা হয়, তরঙ্গটা হয়, সেটা হয় এইরকম। তাহলে এই দিকটা আমরা পজিটিভ বলি আর নিচের দিকটা নেগেটিভ বলি। তো একটা পূর্ণ তরঙ্গে আমাদের পরিবর্তন একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে, তার মানে ওই মুখ আমাদের দুবার পরিবর্তন হচ্ছে। তাহলে এখন আমাদের কম্পাঙ্ক বলেছে 50 হার্টজ, তার মানে 1 সেকেন্ড এখানে 50টি পূর্ণ তরঙ্গ আছে। তো একটা তরঙ্গের ক্ষেত্রে যদি দুবার পরিবর্তন হয় অভিমুখ, তাহলে 50টা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে আমাদের 50 × 2 অর্থাৎ 100 বার এটার পরিবর্তন হবে অভিমুখের। তাহলে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে এই সার্কিটটা দেওয়া আছে, বলছে প্রদত্ত চিত্রে এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত হবে। তো আমাদের সার্কিট এইটা, এই পয়েন্টে এ বলা আছে, এটা বি বলা আছে, এটা আমাদের 2 ওহম, এইটা হলো 3 ওহম, এইটা হলো 6 ওহম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে 3 ওহম আর 6 ওহম রোধ দুটো আছে, এই রোধ দুটোর দুই প্রান্ত আমাদের একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে, মানে এই প্রান্তটা একটা নির্দিষ্ট বিন্দু আর এই প্রান্তটা একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে। তাহলে এরা আমরা বলতে পারি যে সমান্তরাল সমবায় আছে। তাহলে 3 আর 6 এদের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত হবে? এই দুটো গুণ করে দুটো যোগ করে দিতে হয়। তাহলে 18/9 মানে 2 ওহম হচ্ছে। মানে এটা আমাদের 2 ওহম হলো। এখন এই যে এইটাকে সার্কিটটাকে আমরা আবার রাখতে পারি এইভাবে, এই যে সমান্তরাল সমবায়টার জায়গায় আমরা 2 ওহম বসিয়ে দেবো, আর এখানে 2 ওহম ছিল। তাহলে এবার এরা আমরা দেখতে পাচ্ছি শ্রেণী সমবায় আছে, তাহলে তুল্যরোধ হয়ে যাবে 2 + 2 অর্থাৎ 4 ওহম। তার মানে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। এরপরে নেক্সট কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়। আমাদের জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয় কার্বন 14। তো অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে 10 দাগ বলছে যে প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিচারক হলো। তো প্রদত্ত মৌলগুলির মধ্যে আমাদের সবথেকে দুর্বল বিচারক হয় লিথিয়াম। তারপর 11 দাগ বলছে নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান। এখানে জানতে চেয়েছে সমযোজী এবং আয়নীয় দুই প্রকার বন্ধন, তার মানে অপশান ডি হবে CaCO3। এরপর বলছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে, উভয় তড়িৎ দ্বারে জারণ ঘটে, উভয় তড়িৎ দ্বারে বিজারণ ঘটে। আর অপশান ডি বলছে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। তো এটা আমরা জানি যে আমাদের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ হয়। তাহলে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপর বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে। তো এক্ষেত্রে উৎপন্ন দ্রবণের বর্ণ আমাদের হয় গাঢ় নীল। এরপরের কোশ্চেনটা বলছে যে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কার্বন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি, থার্মিক পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি। তো তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে আমাদের তড়িৎ বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমাদের 15 দাগের কোশ্চেনটা বলছে অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম লেখো। তো অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম অ্যাসিটিলিনের সংকেত হয় HC ট্রিপল বন্ড
এরকম। তো এখানে দুটো কার্বন থাকার কারণে আমাদের হবে ইথ চলে আসবে। আর যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে তাহলে এর সাথে আমাদের আইন কথাটা যুক্ত হবে, তাহলে আমাদের সেই দুটো একসাথে হয়ে যাবে ইথাইন। তাহলে অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম হলো ইথাইন। তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায়, তো এটা হবে থার্মোস্ফিয়ার। আর বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য। তাহলে কোন স্তরটা টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য, মানে কোন স্তরের সাহায্যে এটা হয়ে থাকে, তাহলে এটা আমাদের হবে আয়নোস্ফিয়ার। পরের কোশ্চেনটা বলছে যে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো। তো একটা হলো সৌরশক্তি, আরেকটা হলো বায়ু শক্তি। এরপর আমাদের বলছে সত্য মিথ্যা লিখতে বলেছে। বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। তো এটা অবশ্যই আমাদের সত্য। তারপরে বলছে যে 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিবি ইকুয়াল টু ড্যাশ হয়। তো আমরা জানি যে পিবি ইকুয়াল টু হয় এনআরটি। এখন এখানে এন এর মানটা বের করতে হবে। তো আমরা এটাও জানি যে 1 মোল গ্যাসের আয়তন হয় এসটিপিতে 22.4 লিটার। তাহলে এটাকে আমরা উল্টে লিখতে পারি। 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা হয় 1 লিটার গ্যাসের মোল সংখ্যা হয় 1/22.4। তাহলে 11.2 লিটার গ্যাসের মোল সংখ্যা হবে 11.2 বাই 22.4, মানে আমাদের হাফ মোল হচ্ছে। তাহলে হাফ মোল মানে 0.5 আমরা লিখতে পারি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0.5 আরটি। এরপর বলছে অথবা বয়েলের সূত্রে পিভি ভার্সেস ভি লেখচিত্রটি অঙ্কন করো। তো বয়েলের সূত্রে এই লেখচিত্রটা আমাদের কেমন হয় সেটা দেখাতে হবে। তো পিভি ভার্সেস ভি বলেছে, তাহলে এই দিকে আমরা এক্স অক্ষ বরাবর ভি আর ওয়াই অক্ষ বরাবর পিভি আঁকবো। তো বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, পিভি ইকুয়াল টু ধ্রুবক হয়। তাহলে এখানে আমাদের আয়তন যাই হোক না কেন, পিভি এর মান সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ এটা আমাদের ভি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। তো সেটা হলো আমাদের পারদ। তো এখানে আমি এর সংকেতটা লিখলাম জাস্ট এইচ জি। এটা হলো পারদের উদাহরণ। তারপরে 2.6 বলছে যে এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট এটা দর্পণে হবে, দর্শনে না, দর্পণে দেখতে চান। তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন? তো এক্ষেত্রে যেহেতু একটা বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব আমাদের একটা ছোট দর্পণে দেখার চেষ্টা করছেন, সেই কারণে এটা অবশ্যই আমাদের উত্তল দর্পণ হতে হবে। তাহলে এর অ্যান্সারটা হবে আমাদের উত্তল দর্পণ। তো অ্যান্সার হলো। তারপরে 2.7 বলছে যে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি? তো সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটো আমাদের হয় লাল ও বেগুন। তো অ্যান্সার হবে লাল ও বেগুন। তারপরে 2.8 বলছে আর্থিং তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা আমাদের শূন্য হয়, মানে আমরা
আর এর অথবা বলছে 3 পিন প্লাগে মোটা পিনটি হলো আর্থিং পিন। তো এর অ্যান্সার হবে আর্থিং পিন। এরপর আমাদের বলছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়? তো এক্ষেত্রে আমাদের এই যে এদের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আমাদের পরস্পরের সাথে সমকোণে থাকে, অর্থাৎ এর অ্যান্সারটা হবে 90 ডিগ্রি। তারপরে 2.10 বলছে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তো তেজস্ক্রিয় রশ্মিটা আমাদের তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। নেক্সট বলছে অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। তো অ্যানোড মাডে উপস্থিত দুটো দামি ধাতু হলো আমাদের প্ল্যাটিনাম, যেটাকে আমরা পিটি দিয়ে লিখতে পারি, আর সোনা অর্থাৎ গোল্ড AU। তাহলে প্ল্যাটিনাম আর সোনা হলো অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতু। এর পরের কোশ্চেনটা আমাদের বলছে যে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহৃত হয়? তো 2.12 এর অ্যান্সার হবে পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট 2.1 এর অথবা বলছে পিতলের চামচের উপর সিলভারের তৈল লেপনে অ্যানোডটি কি? তো এক্ষেত্রে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যানোড হিসেবে আমরা সিলভার ব্যবহার করে থাকি। তো এখানে আমি জাস্ট সংকেতে লিখলাম AG, তোমরা পুরো নামটাই লিখবে সিলভার। তো এরপর বলছে 2.13 ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট চিত্র অঙ্কন করো। তো ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস হলো 282, তার মানে সর্বস্থ কক্ষে আমাদের দুটো ইলেকট্রন থাকবে। আর অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড বলেছে, তার মানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হয় আমাদের 2,6। তাহলে এর সর্বস্থ কক্ষে আমাদের 6টা ইলেকট্রন থাকবে। এখন ম্যাগনেসিয়াম কি করবে? এর দুটো ইলেকট্রন এই অক্সিজেনকে দান করবে। তাহলে এখন ম্যাগনেসিয়াম আমাদের হয়ে যাচ্ছে 2+, আর অক্সিজেন আমাদের এরকম হয়ে যাবে। অক্সিজেনটা এর টোটাল আয়ন, তাহলে দুটো ইলেকট্রন বেড়ে গেল, তার মানে এটা 2- হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি Mg2+, আর O এটাই আমাদের লুইস ডট গঠন হবে। তারপর নেক্সট বলছে যে কি কারণে N2 এর রাসায়নিক সক্রিয়তা কম হয়? তো নাইট্রোজেনের গঠনটা আমরা যদি দেখি তাহলে সেটা হয় এইরকম, N ট্রিপল বন্ড N। তো এখানে নাইট্রোজেনের যেহেতু দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে আমাদের ত্রিবন্ধন উপস্থিত আছে, সেই কারণে এই বন্ধনটাকে ভাঙতে গেলে আমাদের প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হবে। সেই কারণে এর মানে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা আমাদের অপেক্ষাকৃত কম হয়। তো এটাই আমাদের লিখতে হবে এখানে। এরপর বলছে দার্শনিকের উল কাকে বলে? তো দার্শনিকের উল আমরা জিঙ্ক অক্সাইড অর্থাৎ ZnO কে বলে থাকি। অবশ্যই এখানে পুরো নাম লিখবে, জিঙ্ক অক্সাইড। এরপর বলছে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? তো ম্যাগনেটাইট আমাদের আয়রন অর্থাৎ লোহার আকরিক, তার মানে এর অ্যান্সারটা হবে লোহা। তারপর হচ্ছে সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? তো আমাদের সরলতম কিটোন 2.17। তো সরলতম কিটোনের সংকেতটা হয় এরকম, C++, মানে CH3 C++CH3। তো এখানে আমরা 3খানা কার্বন পরমাণু দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার হবে 3টি কার্বন পরমাণু এখানে উপস্থিত থাকবে।
তারপরে আমাদের বলছে যে সংকেত লেখো 2 মিথাইল প্রোপিন। তাহলে এর অথবা কার সংকেত লিখতে বলেছে? 2 মিথাইল প্রোপিনের। তো এখানে আমরা ফার্স্টে এইটার দিকে নজর দেব। এখানে আমাদের কি আছে? প্রোপিন আছে। প্রোপিন থাকলে আমাদের কটা কার্বন পরমাণু থাকে? মিথ, ইথ, প্রোপ, মানে 3টে কার্বন পরমাণু থাকবে। এদেরকে আমরা সিঙ্গেল বন্ড দিয়ে যোগ করে দেবো। এরপর এইগুলোকে নাম্বারিং করব, বাদিক থেকে শুরু করব 1 2 3। এখন বলেছে 2 মিথাইল, তার মানে 2 নম্বর কার্বন পরমাণুতে আমাদের একটা মিথাইল গ্রুপ থাকবে। মিথাইল গ্রুপ হয় CH3, তো সেটা দিয়ে দিলাম। এখন এর সাথে আছে যুক্ত প্রোপিন, তাহলে এখানে যে কোনো একদিকে আমরা ডবল বন্ড দিয়ে দেবো ইন থাকার কারণে। এদিকেও দিতে পারতাম, এদিকেও দিতে পারতাম, একই জিনিসই আমাদের আসতো। তো তাহলে 2 মিথাইল প্রোপিনের সংকেত হলো এইটা। এরপর নেক্সট আমাদের বলছে যে মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। তো এখানে আমাদের এটাকে যদি বন্ধন কোণের বৃদ্ধির ক্রম হিসেবে সাজানো হয়, তাহলে আমাদের মিথেনের যে বন্ধন কোণ সব থেকে কম হয়, ইথিলিনের তারপরে বেশি হয়, আর অ্যাসিটিলিনের সব থেকে বেশি হয়। তো তাহলে এখানে আমরা যদি গ্রেটার দ্যান সাইন দিয়ে দেখাই, তাহলে এইরকম হবে অ্যান্সারটা, মিথেন গ্রেটার দ্যান ইথিলিন গ্রেটার দ্যান অ্যাসিটিলিন। তাহলে বৃদ্ধির ক্রম হিসেবে বললে আমাদের ফার্স্টে লিখতে হবে মিথেন, তারপরে ইথিলিন, তারপরে অ্যাসিটিলিন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।